কেন এত কষ্ট হচ্ছে আমার? ফুলের কথার অর্থ বুঝতে পারে না উদ্যান। সে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। তোমাকে তো পেন কিলার দেওয়া হয়েছিল, তাও ব্যথা করছে? ফুলের ওষ্ঠধয় তীর তীর করে কাঁপছে। জামার সামনের অংশ চোখের পানিতে ভিজে গেছে, অথচ যাকে সে এতগুলো আঘাত করলো তার চোখে ব্যথার কোনো ছিটা ফোটাও নেই। কিভাবে সম্ভব? উদ্যানের প্রশ্নে মুখে কিছু না বলে তর্জানি আঙ্গুল বুকের বাপাশে ঠেকায় ফুল। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। এখানে ব্যথা করছে। পকেট থেকে ফোনটা বের করতেই ফুল টেনে নিয়ে যায়। এক মুহূর্তের ব্যবধানে ফোনটা ঠাঁই হয় সবুজ রঙের টাইলস মোড়ানো ফ্লোরে। উদ্যান শুধু নিস্তেজ চোখে ফোনটার দিকেই তাকিয়ে রইল। টু শব্দটিও করল না। উদ্যানের এই নীরবতা যেন সূচের ন্যায় ফুলের শরীরে বিঁধে যাচ্ছে। হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে ফুল। ধৈর্য নিঃশেষ হয়ে গেছে। ফুপিয়ে কেঁদে ওঠে ফুল। তার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ওর ঠিক সামনেই বসে পড়ে উদ্যান। কাঁদছো কেন? বেশি ব্যথা করছে? অবুঝের মতো হ্যাঁ বোধক মাথা নাড়তে থাকে ফুল। আকস্মিকভাবে উদ্যানের শার্টের গলার অংশ চেপে ধরে বলে। আপনি কাঁদছেন না কেন? আপনার কি কান্না করা উচিত নয়? এতগুলো আঘাত করার পরেও আপনাকে কাঁদাতে পারিনি আমি, সেই জন্যেই আমার কষ্ট হচ্ছে। ফুল জানে এসব মিথ্যা। ওর কান্না করার কারণ এটা নয়। উদ্যান এক দৃষ্টি তাকিয়ে রইল ফুলের অশ্রু জল চোখের দিকে। ঠোঁট চেপে উদ্যানের রহস্যময় চোখের দিকে তাকাতেই থেমে যায় ফুল। অন্তঃস্থল থেকে অবদ্ধ মন অকপটে উচ্চারণ করে। তার এই চোখ জোড়াই একদিন তোকে গিলে খাবে, খুন করে ফেলবে নিঃশব্দে। ওই চোখ জোড়ার জীবন্ত এক গোলকধাঁধা। তোর অবাধ্য মন সেই গোলকধাঁধায় ঘর বাঁধার পরিকল্পনা করে ফেলেছে বহু আগেই। শুধু তোর মস্তিষ্কের একটু সাড়া প্রয়োজন। সরি পেটাল, আমি কাঁদতে জানি না। ডাক্তার অনেক চেষ্টা করে আমাকে কাঁদাতে পারেনি। ফুলের চোখে বিস্ময় ফুটে উঠল। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো। আপনি ব্যথা পাননি? ব্যথা? উদ্যান এমনভাবে বলল যেন এটা শুধুমাত্র একটা শব্দ, কোনো অনুভূতি নয়। পরক্ষণে নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল। তুমি এতগুলো আঘাত করার পর জিজ্ঞেস করছো ব্যথা পেয়েছে কিনা? দ্যাটস সো ক্রুয়েল ওয়াইফি। আমি হয়তো এমন উদ্ভট প্রশ্ন করেছিলাম তোমাকে, তাই বলে তুমি সেটাও ফিরিয়ে দেবে? ফুলের চোখ জোড়া পানিতে টলমল করছে। এতটা সুন্দর লাগছে যে উদ্যান চোখ সরাতেই পারছে না। সুন্দর লাগছে, হ্যাঁ, উদ্যানের কাছে সুন্দর লাগছে বই কি। ওয়াইফি, তোমার চোখ জোড়া খুব সুন্দর, কাছের চেয়েও স্বচ্ছ, তার চেয়ে অধিক সুন্দর। উদ্যান থামল। কিয়ৎক্ষণের মধ্যেই ঠোঁটের কোণে বিরল হাসির রেখা ফুটে উঠল। হিসিয়ে বলল। তোমার ঠোঁট। উদ্যানের কথা শুনে কেসে উঠল ফুল। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আপনাকে হাসতে কে শিখিয়েছে? কেন? তার সাথে আমার বোঝাপড়া আছে। নির্ঘাত সেও আমার জাতশত্রু, নয়তো সবচেয়ে নিষ্ঠুর পদ্ধতিতে আমাকে মারার অস্ত্র আবিষ্কার করতো না। আশেপাশের বাতাবরণ থমকে গেল মুহূর্তেই। উদ্যান আলগোছে ফুলের মুখ তার দিকে ফিরিয়ে নেয়। তুমি এভাবে বলতে পারলে? আচ্ছা, আমি আর হাসবো না। কেন মারবেন না আমায়? না বোধক মাথা নাড়ে উদ্যান। তোমাকে মারার ইচ্ছা আমার কোনো কালই ছিল না পেটাল। যদি থাকতো সাক্ষাৎই মেরে ফেলতাম। তাহলে এত আয়োজন কেন? শুধুই কি আমায় পোড়ানোর জন্য? ফুলের চুলগুলো খোলা ছিল। কিছু চুল গালের উপর পড়তেই উদ্যান শান্ত চোখে তাকায় চুলগুলোর দিকে। মনে পড়ে যায় আবেশকে তখন এই চুলগুলোই টেনেছিল। তোমার এতই ভয় করলে আমাকে আগে পুড়িয়ে ফেলো। আমি পুড়ে ছাই হয়ে গেলে তোমাকে আর পড়তে পারবো না। আমি আপনাকে কিভাবে পূর্ব? এতগুলো আঘাত করার পরেও এক ফোঁটা অশ্রু ঝরাতে সক্ষম হইনি। তুমি আমার অশ্রু দেখতে চাও? দেখতে চেয়েছি বলেই তো আঘাত করেছি। আমার ধারণা আপনার চোখের জলই আমার মনকে শান্ত করতে পারবে। তোমার মনে হচ্ছে না যে তুমি আমার মতো কথাবার্তা বলছো? ক্লান্ত হয়ে গেল ফুল। সেলফের সাথে মাথা ঠেকিয়ে বলল। আমি চাই আপনি নিজের আগের রূপে ফিরে যান, যেই রূপটাকে আমি ঘৃণা করি, যাকে ঘৃণা করার হাজারটা কারণ ছিল। আপনি আমাকে প্রতিদিন টর্চার করলেও আমি মেনে নেব, আর পালিয়ে যাওয়ার চেষ্টা করব না। দয়া করে এতটা নির্দয়ভাবে আমায় মারবেন না। চাপা শ্বাস ফেলল উদ্যান। আমি মারবো না তোমাকে। উদ্যানের কথাটুকু শুনতে পায়নি ফুল। চেতনা হারিয়ে ফেলেছে হয়তো। কিছুক্ষণ বসে থেকে ফুলকে কোলে তুলে নেয় উদ্যান। বিড়বিড় করে বলে। অদ্ভুত বউ আমার, নিজে মারবে, নিজেই কাঁদবে, সবশেষে আবার নিজেই জ্ঞান হারাবে। ওর জন্য আবার আমাকে ডাক্তার ডাকতে হবে।
গোলাপি রঙের চাদর মোড়ানো রাজকীয় খাটের ওপর ফুলকে শুইয়ে দেয় উদ্যান। তারপর নিজের রুমে গিয়ে বেডসাইড ড্রয়ার থেকে আরেকটা ফোন বের করে ডাক্তারকে কল দেয়। মিনিট 5 পেরোতেই ডাক্তার এসে হাজির হয়। উদ্যানের রক্তাক্ত পিঠ ও বাহুদয় দেখে ডাক্তার ভাবেন উদ্যান নিজের জন্যই তার তলব করেছে। মাস্টার, আপনার এইরকম অবস্থা কিভাবে হয়েছে? উদ্যান কাট গলায় বলে, দ্যাটস নান অফ এ বিজনেস। চিকিৎসা করুন। ডক্টর নিজের মেডিকেল ব্যাগ নিয়ে উদ্যানের দিকে এগোতেই উদ্যান প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। আমার দিকে কেন আসছেন? আপনার চিকিৎসা করতে মাস্টার। আপনার শরীর থেকে রক্ত ঝরছে। ডক্টর একদম কাছাকাছি যাওয়ার পূর্বেই উদ্যান হাত উঁচিয়ে থামিয়ে দেয়। ও হ্যালো, আপনার কি ধারণা নিজের চিকিৎসা করানোর জন্য আমি আপনাকে ফিমেল ডক্টরকে কল করেছে? হড়বড়িয়ে গেল ডাক্তার। আসলেই তো, যেখানে দুটো মেল ডক্টর আছে সেখানে উদ্যান তাকে কেন ডাকবে? সরি মাস্টার। আপনার সরি শুনতে বসে নেই আমি। নিজের কাজ করেই বিদায় হন। মাথা নত করে ফুলের চেক আপ করতে এগিয়ে যায় ডাক্তার। দুর্বলতার কারণে সেন্সলেস হয়ে গেছেন মিস্তেসা। চিন্তার কিছুই নেই মাস্টার, শুধু সেন্স ফিরলে ওনাকে খাবার খাইয়ে দিবেন। আমাকে দিতে হবে? এখানে প্রশ্নে হাসি পেয়ে গেল ডাক্তারের। উদ্যানের কপালে গভীর ভাঁজ পড়েছে। কোনো রকমের নিজের হাসি আটকে ডাক্তার বলে, আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, শুধু উনি যেন অভুক্ত না থাকেন সেটা নিশ্চিত করবেন। অপ্রস্তুত হয়ে পড়ল উদ্যান। বুঝতে পারল অবান্তর কিছু বলে ফেলেছে। ওকে, লিভ। ডাক্তার চলে গেল। খাটের সামনে থাকা টুলে বসে আছে উদ্যান, দৃষ্টি অবচেতন ফুলের ওপর নিবদ্ধ। হঠাৎ করে উঠে দাঁড়ায় উদ্যান, ধীর পায়ে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। সেখান থেকে একটা মাঝারি আকৃতির কাঁচি হাতে তুলে নেয়। তারপর শীষ বাজাতে বাজাতে ফুলের দিকে অগ্রসর হয়। ফুলের গা ঘেঁষে বসে পড়ে। অতঃপর ফুলের মুখ বরাবর ঝুঁকে হিসিয়ে বলে, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারবে না আমি কিভাবে সারাটাক্ষণ তোমার উপর নজর রেখেছি। এমনকি রেজিস্টার পর্যন্ত আমার হাতের পুতুল ছিল। সে শুধুমাত্র সময় নষ্ট করেছে যাতে তুমি কোনোভাবে আমাকে ডিভোর্স দিতে না পারো। তোমাকে দিয়ে নকল পেপারে সাইন করিয়ে বলেছিল সেগুলো ডিভোর্স পেপার। কথাগুলো বলতে বলতেই ফুলের চুলে হাত দেয় উদ্যান। মাথার উপরিভাগে চুলগুলো সামনে এনে কনফিউজড চোখে তাকায়। ঠিক কোন চুলগুলো অবাধ্য হয়ে পরপুরুষকে আকৃষ্ট করার স্পর্ধা দেখিয়েছিল? অনুমানের ওপর ভিত্তি করে এক গোছা চুল মুঠোয় নিয়ে নেয় উদ্যান। তারপর কাঁচি প্রয়োগ করে গোড়া থেকে কেটে ফেলে। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও কনফিউজড হয়ে যায় উদ্যান। এবার মনে হচ্ছে সেই চুলগুলো নয়, অন্য পাশের চুলগুলো ছিল। উদ্যান অন্য পাশের চুলে হাত দিতে যাবে, তখনই নিজেকে সংযত করে নেয়। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। হাতের কাঁচিটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যেতেই ফট করে চোখ মেলে তাকায় ফুল। উদ্যানের যাওয়ার দিকে শূন্য চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অবচেতন হাতে সদ্য কেটে ফেলা চুলগুলোয় হাত বুলিয়ে পরক্ষণে হাতের দিকে তাকায় ফুল। হাত ভর্তি করে মেহেন্দি দিয়েছিল, কিন্তু কিঞ্চিত পরিমাণেও রং হয়নি। বিষয়টা ক্লোজেটে যাওয়ার আগেই লক্ষ্য করেছিল ফুল। তার উপর উদ্যানের কথাগুলো শুনে ফুল বুঝতে পারল উদ্যান হয়তো অনেক আগেই ওর খোঁজ পেয়ে গিয়েছিল। তবে কেন উদ্যান সময় নষ্ট করলো? সকাল থেকে নিরবিচ্ছিন্ন ঝুম বৃষ্টি। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে ধূসর মেঘের ভারী চাদর। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির গন্ধ। বৃষ্টির পানির ছোঁয়ায় পৃথিবী যেন নবজীবন পেয়েছে। ঘন জঙ্গলের পাতা বেয়ে গড়িয়ে পড়ছে অসংখ্য বৃষ্টিধারা। জানালার পাশে দাঁড়িয়ে আছে ফুল। তার হাত জানালার ঠান্ডা লোহার গ্রিলে শক্ত করে ধরে রেখেছে। বৃষ্টির ফোঁটা বাতাসে উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সে নড়ছে না। শূন্যে তাকিয়ে আছে সামনের ঘন জঙ্গলের দিকে, যেন সেই সবুজের আড়ালে কিছু খুঁজে ফিরছে, যা কেবল তার মন জানে। ভেজা বাতাসে কিছু চুল আছড়ে পড়ছে চোখে মুখে, তবুও সেগুলো সরানোর ইচ্ছে নেই। পেটাল? হঠাৎ কারো ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে ফুল। ঘাড় সামান্য বাঁকিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে উদ্যান দাঁড়িয়ে আছে।
উদ্যানকে দেখে অবাক না হলেও উদ্যানের মুখ নিঃসৃত পেটাল শব্দটা ফুলের স্মৃতিভাণ্ডারে কড়া নাড়ে। উদ্যান যে তাকে খুঁজে পাওয়ার পর থেকেই এই নামে ডাকছে, সেই সম্পর্কে সম্পূর্ণ বেখেয়ালি ছিল ফুল। মুহূর্তের ব্যবধানেই ওর অবচেতন মস্তিষ্ক কোনো কিছু নিরূপ করতে পেরে সজাগ হয়ে যায়। তবে কি উদ্যান ওকে চিনে ফেলেছে? না না, সেটা কিভাবে সম্ভব? ব্যাপারটা এড়িয়ে গেলে চলবে না, যাচাই করে দেখতে হবে। ফুল এবার নিজ উদ্যোগে উদ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি আমায় অদ্ভুত নামে কেন ডাকছেন? পেটাল কি? হ্যাঁ, উদ্যান যেন অবাক হলো ফুলের কথায়। একদিন রঞ্জন করেই দিচ্ছি, সব ভুলে গেছো। খাবার খেয়ে নাও, মনে পড়ে যাবে। রাগে ফুঁসে ওঠে ফুল। ভনিতা না করে উত্তর দিন। ফুলের রাগের বিন্দুমাত্র পরোয়া না করে উদ্যান সোজা সাপটা বলল, খাবার খেয়ে নাও, উত্তর পেয়ে যাবে। ইদানিং উদ্যানের ওপর ফট করেই যেন রাগ উঠে যায় ফুলের। ইচ্ছে করে নাক বরাবর ঘুষি মেরে দিতে। যাক, সেই প্রসঙ্গ আপাতত তুলে রাখা থাকুক। ফুলের অনশন করার কারণ অন্য কিছু হাসিল করা, সেটাতেই ফোকাস করা উচিত। ফুল এবার অন্যদিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, খাবো না আমি। নিজ পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে উদ্যান বলে, তাহলে উত্তরও পাবে না। বুকে হাত গুটিয়ে আর চোখে তাকায় ফুল। চাই না উত্তর, যান আপনি। ভ্রু কুচকে তাকায় উদ্যান। হোয়াট ডিড ইউ সে? বলেছি যান আমার চোখের সামনে থেকে। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়ায় উদ্যান। বিদ্রুপের স্বরে বলে, আর একবার জান বলে ডাকো, আমি পার্মানেন্ট এখানে থেকে যাব। হকচকিয়ে গেল ফুল। দানবের মুখ থেকে এইসব শোনার আগে দানবের মুখ চেপে ধরল না কেন? ওহ না, মুখ চেপে ধরাটা বেশি বেশি হয়ে যাবে না? নিজেকে স্বাভাবিক দেখাতে মুখ বাঁকায় ফুল। মাথার ডান পাশে ছেটে ফেলা চুলে হাত বুলিয়ে আফসোসের সহিত বলে, আমার চুল কাটার দুঃসাহস কে দেখিয়েছে? এতক্ষণ যাবৎ ফুলের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলেও এবার চোখ সরিয়ে নেয় উদ্যান। ওর দিকে আঙুল তাক করে ফুল বলে, আপনি জানেন? বার দুয়েক পলক ফেলে ডানে বামে মাথা নাড়ায় উদ্যান, যার মানে সে জানে না। কুটিল হাসি ফুটে ওঠে ফুলের ঠোঁটের কোণে। বিড়বিড় করে উচ্চারণ করে, লায়ার। কিছু বললে? চোখ বন্ধ করে নেয় ফুল। উদ্যানের দিকে আরও কিছুটা এগিয়ে গিয়ে বলে, আমি জানি আপনি শুনেছেন, ছোট ছোট কথাগুলো শুনে ফেলেন আপনি। তবে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, একবার মিথ্যে বলতে গিয়ে কেউ যদি আমার কাছে ধরা পড়ে যায়, পরবর্তীতে আমি তার কোনো কথাই আর বিশ্বাস করি না। উদ্যান হঠাৎ করেই ফুলের মুখ বরাবর ঝুঁকে যায়। কথাটা কি কোনোভাবে আমাকে বললে? হ্যাঁ, আপনাকেই বলেছি। আপনার বেশ কয়েকটা মিথ্যে ধরে ফেলেছি আমি। বলো, আমি কি কি মিথ্যা বলেছি? আপনি বহু আগেই আমার খোঁজ পেয়ে গিয়েছিলেন। রেজিস্ট্রার সাহেবও আপনার ভাড়া করা লোক ছিল, আর আমার চুলগুলো আপনিই কেটেছেন। উদ্যান এবার ফুলের কানের কাছে মুখ নিয়ে বলল, আর তুমি সব কিভাবে জানলে? ভরকে গেল ফুল। বড় বড় চোখে তাকালো উদ্যানের দিকে। উদ্যানের কলার বোন চোখের সামনে উন্মুক্ত। তা জেনে আপনি কি করবেন? এই মিথ্যে কথাগুলো কেন বলেছেন সেটা ক্লিয়ার করুন। সোজা হয়ে দাঁড়ায় উদ্যান। এগুলো ক্লিয়ার করে দিলে খাবার খেয়ে নেবে। নিরুত্তর রইল ফুল। কি হলো বলো? আমার হাতে সময় নেই পেটাল। আজ এবং কাল খুব বেশি থাকবো আমি, তাড়াতাড়ি করো। আমি খাবার তখনই খাবো যখন আবেশ ভাইকে নিজের চোখে শ্বাস নিতে দেখবো আমি। আবেশের নাম উল্লেখ করায় শান্ত চোখে উদ্যান তাকায় ফুলের দিকে। ফুল সেই দৃষ্টি অনুমান করার পূর্বেই চোখ সরিয়ে নেয় উদ্যান। তুমি আমার কথা বিশ্বাস করছো না? বললাম তো, ও বেঁচে আছে আর ওর মমের কাছে আছে। ওই যে বললাম, আমার স্বভাবই এটা। ফর মি, ওয়ান্স আ লায়ার, অলওয়েজ আ লায়ার। এই পর্যায়ে উদ্যানের কণ্ঠে কিছুটা ব্যাকুলতা ধরা পড়ল। তোমার জন্য ওর বেঁচে থাকাটা এতটা ইম্পর্ট্যান্ট? সামান্য ধমকায় ফুল, পরপরই বলে ওঠে, সেটা কি স্বাভাবিক নয়? ভালোবাসি তাকে আমি। কথাটা উদ্যানের কর্ণকুহরে পৌঁছানো মাত্রই রুমের আবহ পরিবর্তন হয়ে যায়। চোখের পলকে ফুলের কোমর পেঁচিয়ে দরজার সাথে তাকে আবদ্ধ করে ফেলে উদ্যান। এতটা আকস্মিক কিছু ঘটবে তা ফুল কল্পনাতেও আনেনি। বিস্ময়ে ও শঙ্কায় তার নিঃশ্বাস যেন আটকে গেল। নিজেকে মুক্ত করার মরিয়া চেষ্টায় দুই হাত বাড়িয়ে উদ্যানের বুকে জোরে জোরে ধাক্কা দিল, কিন্তু সেই প্রতিরোধ যেন আগুনে ঘি ঢেলে দিল। উদ্যানের চোখে রাগের ঝলক নেমে এলো।
এক হাতে ফুলের দুটো হাত চেপে ধরে মাথার ওপর তুলে পেছনের দরজার সঙ্গে আটকে দিল সে। আরেক হাতে ফুলের চুলের ভাঁজে গলে গিয়ে ফুলকে স্থির রাখলো। পুরো রুম জুড়ে তাদের দম বন্ধকর শ্বাসের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। মিথ্যাবাদীকে ঘৃণা করেও হকপটে মিথ্যা কিভাবে বলছো? নাকি সত্যি কথা স্বীকার করার মতো হিম্মত নেই তোমার? ফুলের বুকের ভেতর ধক করে উঠল। কোন সত্যির কথা বলছেন? আমি কোনো সত্যির কথা বলছি না, শুধু তোমার মিথ্যাচার ধরে ফেলেছে। নিজের ধরে ফেলা কথার উপর ভিত্তি করেই সত্য মিথ্যা নির্ণয় করবেন? হ্যাঁ, করব। আপনার অনুমান ভুল হবে। মূলত আপনি সত্য মিথ্যা নয়, নিজের সন্তুষ্টি খুঁজে পেতে চাইছেন। যেই সত্য আপনার মনকে তৃপ্ত করতে পারবে না, সেই সত্যকে আপনি মিথ্যাচার হিসেবে ধরে নেবেন। আপনার মাঝেই সত্য গ্রহণের হিম্মত নেই। উদ্যানের মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করলো। ফুলের হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। নাদিয়া খাবার দিয়ে গেলে কে রেডি হয়ে নিও, বিকেল 3টার দিকে আবিষ্কে দেখতে নিয়ে যাব। এক মুহূর্তে অপেক্ষা করলো না উদ্যান। কথাগুলো বলে ফুলের রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে নাদিয়া আসে। পুরো একদিন না খেয়ে আছে ফুল, খিদে পেয়েছে খুব। যেহেতু উদ্যান নিয়ে যাবে বলেছে, সেহেতু খাবার খেয়ে নেওয়াই যায়। বিকেল 3টা। ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ GLS কারটি ধীরে ধীরে কাঁচা জঙ্গলের পথ পেরিয়ে এগোচ্ছিল। আকাশের রং ভারী ধূসর, মেঘে ঢাকা সূর্য যেন রাগে মুখ ফিরিয়ে নিয়েছে। বৃষ্টি থেমে গেলেও আবারও নামবে নামবে ভাব। বনভেজা স্যাঁতস্যাঁতে হাওয়া জানালার ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে গাড়ির ভেতরে। ড্রাইভ করছে লুহান, মোবাইল হাতে। পাশের সিটে বসে আছে মেলো, পেছনের সিটে বসে আছে উদ্যান, পাশে ফুল। জানালার কাছে জমে থাকা ধুলোর ওপর আঙুল টেনে বৃত্ত আঁকছে। শেষের সিটে অনি আর অনিলা পাশাপাশি। অনিলাকে নিয়ে আসার প্ল্যান না থাকলেও মেয়েটা বাইরে বেরোনোর বায়না করেছিল, আর অনিও না করতে পারেনি। গাড়ির ভেতরে হালকা শব্দে জ্যাজ বাজছে, তবুও যেন অদ্ভুত এক নীরবতা ঘিরে রেখেছে চারপাশ। ফুল লক্ষ্য করেছে তাদের পেছনে আরও 2-3টে গাড়ি আছে, যেগুলো তাদের গাড়ি অনুসরণ করেই অগ্রসর হচ্ছে। বেশ অনেকক্ষণ চুপচাপ থেকে চোরা চোখে উদ্যানের দিকে তাকায় ফুল। দানবটা ফোনের মধ্যে ঢুকে আছে, কি করছে কে জানে, তবে চোখ মুখ দেখে বেশ সিরিয়াস মনে হচ্ছে। ফুল একটা জিনিসই ভেবে পাচ্ছে না, পুরো 100টা বেল্টের আঘাত সহ্য করেও কিভাবে অবলীলায় সিটে পিঠ ঠেকিয়ে বসে আছে লোকটা। 40 মিনিট অবান্তর ভাবনার রাজ্যে বিচরণের পর গাড়ি থেমে যায় এক হসপিটালের সামনে। ফুলের ভাবনায় ছেদ পড়ে। দরজা খুলে এক এক করে বেরিয়ে আসে সবাই। দেহ, আমরা এখানেই অপেক্ষা করছি। তুই আর ফুল নিজেদের কাজ শেষ করে আয় নাকি? লোহানের কথায় সহমত হয় অনেক, কিন্তু অনিলা বলে, আমিও যেতে চাই ফুলের সাথে। তোমাদের সাথে থেকে বোর হওয়ার কোন ইচ্ছে নেই। বেশ ভালোই বললে। তোমার মনে হচ্ছে হসপিটালে ফুলবানু ঘুরতে যাচ্ছে? অনির কথায় চোখ উল্টায় ফুল। এরা তাকে পেয়েছে কি? আর কত কত নামে ডাকবে? ভাগ্যিস সোহম আসেনি, নাহলে আরও কয়েকটা নিকনেম জুড়ে দিত। উদ্যান বরাবরের মতোই নির্লিপ্ত হসপিটালের দিকে পা ফেলে বলে, হাতে সময় কম, এসো কুইক। তার পিছু পিছু ফুল ও অনিলা হাঁটা ধরল। ফুলের পিছে আসার কারণটা হলো ফুলের সঙ্গে ভাব জমানো। প্রথম সাক্ষাতেই ওর সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছিল অনিলা, এই সুযোগে সরি বলে ফেলবে। আর যাই হোক, মেয়েটা তাদের মাস্টারের ওয়াইফ। লিফট থেকে নেমে কিছু দূর এসে একটা কেবিনের সামনে থেমে যায় উদ্যান। হাত ঘড়িতে চোখ বুলিয়ে ফুলের উদ্দেশ্যে বলে, যাকে দেখার জন্য দরপাচ্ছ তাকে মন ভরে দেখে নাও। উদ্যানের কথায় কেমন যেন রাগের বহিঃপ্রকাশ ঘটল। সেদিকে ভ্রুক্ষেপ না করে ধীর পায়ে কেবিনের দিকে এগোয় ফুল। কাচের দরজায় হাত রেখে অপর পাশে তাকাতেই দেখে শুভ্র বেডে শুয়ে আছে আবেশ, চোখ বন্ধ, হয়তো ঘুমোচ্ছে। দেখা করবে? উদ্যানের তাচ্ছিল্য মাখা প্রশ্নে রাগী চোখে তাকায় ফুল। উদ্যান পুনরায় একই ভঙ্গিতে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? ফুল কিছু বলবে তার আগেই কেবিনের সামনে মাহবুবা সুলতানা, রেহানা বেগম ও মেহেকের আগমন ঘটে। সপ্তাহখানেক আগে খানজাদা নিবাসে ফিরেছিল মেহেক, আজকে বাকিদের সাথে সেও এসেছে আবেশকে দেখতে। মাহবুবা সুলতানা অবশ্য ছেলের সাথে হসপিটালেই অবস্থান করেছেন 2 দিন যাবৎ।
পুরো 8.5 মাস পর তাদেরকে সামনাসামনি দেখে থমকে গেল ফুল। রেহানা বেগম তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেয়ের দিকে। ফুল যেন নিজ স্থানে জমে গেছে, কখন চোখে পানি এসে গেছে জানে না। ফুল। ভাঙা ভাঙা কণ্ঠে ফুলের নাম ধরে ডাকে রেহানা বেগম। সেই ডাক শুনে ফুলের বুকের ভেতরটা গুমড়ে ওঠে। অসীম অভিমানী ফুললে সেই অনুভূতি স্বীকার করে না। যেই মা নিজের মেয়ের কথা না ভেবে পরে ছেলের কথা ভাবে, সেই মায়ের জন্য ফুলের অন্তর কেন পুড়বে? কেন সেই মাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে মন চাইবে? আমি দেখা করবো আবেশ ভাইয়ের সাথে। কথাটা ফুল উদ্যানের উদ্দেশ্যে বলেছে। আবেশকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দেখা করার মতো অবস্থায় নেই। মাহবুবা সুলতানা ভারী গলায় বললেন। ফুল বুঝে উঠতে পারল না এতটা দাম্ভিক কণ্ঠে মাহবুবা সুলতানা ফুলকে কেন বললেন। সে কি কোনোভাবে ছেলের এই অবস্থার জন্য ফুলকে দোষী সাব্যস্ত করছে? যেখানে অপরাধী ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে, সেখানে কেন ফুলের সাথে এমন আচরণ করছেন মাহবুবা সুলতানা? রেহানা বেগম ফুলের দিকে এগোতে নিলে ফুল কয়েক পা পিছিয়ে যায়। আমি তবুও দেখা করবো ভাইয়ার সাথে, তাড়াতাড়ি করুন। মাথা নেড়ে সামনের দিকে ইশারা করতে লুইস একজন নার্সকে ডেকে আনে। সেই নার্স কেবিনের দরজা খুলে দিতেই ফুল হম্বিতম্বি করে কেবিনে ঢুকে পড়ে। খুব ভালো করেছেন আমার কথা মতো ছেলেকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে। বারবার আপনার ছেলের নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে আমি। চোখ ঘুরিয়ে রেহানা বেগমের দিকে তাকায় উদ্যান। আর আপনিও কি মেয়ে আসবে শুনে নাটক করতে চলে এসছেন? বলবেন তো, আসার সময় চিপস পপকর্ন নিয়ে আসতাম, সঙ্গে আমার লোকেরাও থাকতো। হয়েছে কি, ওরা আবার এন্টারটেনমেন্ট লাইক করে। অনিলা মুখ টিপে হাসছে। যদিও সে উপস্থিত বাকিদের কাউকেই চেনে না, তবুও কথোপকথনগুলো মজাদার। উদ্যানের কথার পৃষ্ঠে তপ্ত শ্বাস ফেললেন মাহবুবা সুলতানা। তুমি ঠিক কী করতে চাইছো তা আদৌ জানো তো নাকি? উদ্যান পুরো কুচকে বলল। আপনার সন্দেহ আছে? অ্যাকচুয়ালি আমি শুধু নিজেরটাই নয়, আপনাদের সবার ইন্টেনশন সম্পর্কে জানি। নিজের গম্ভীর ভাবমূর্তি ধরে রাখতে পারলেন না মাহবুবা সুলতানা। নিষ্ঠুরতার খোলস ছেড়ে কাতর গলায় আওড়ালেন। কেন এই ধ্বংসাত্মক আচরণ তোমার? ভুলে গেছো তুমি বলেছিলে আবেশের থেকে কেড়ে নেবে না ফুলকে? ঘাড় কাত করে ফেলল উদ্যান। চোখ বুঝিয়ে লম্বা শ্বাস টেনে বলল। যখন বলেছিলাম তখন ও আমার ছিল না, তবু বলেছিলাম ও এক জীবন মরণাস্ত্র। ওকে চাওয়া মানে নিজের মৃত্যুর প্রত্যাশা করা। আপনার ছেলেকে সামলাতে বলেছিলাম, কিন্তু আপনি পারেননি। ফলাফল তো আপনার চোখের সামনে। উদ্যান থামল, তারপর ধীর কণ্ঠে বলল। সেদিন কি বলেছিলাম ভুলে যান। আজ বলছে, মেয়েটা আমার। ওকে নিজের করে রাখার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কথাটা মাথায় রাখবেন। আজ 16 জুলাই উদ্যান। হঠাৎ রেহানা বেগমের কথায় উদ্যানের মুখের আদল পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ বেশ খোশ মেজাজে কথা বললেও এক মুহূর্তেই তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। রেহানা বেগম দম নিয়ে প্রচণ্ড সাহসের সহিত বললেন। আমার মেয়েটাকে কি কালকে বলি দিয়ে দিবে? সেই জন্যে কি আমাদের সাথে শেষবারের মতন দেখা করতে এনেছ? ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল উদ্যান। আপনি এত ভাবছেন কেন? যে মেয়েকে 8.5 মাস পূর্বে সাজিয়ে গুছে জিন্দা কবর দিয়ে দিয়েছেন, আজ সেই মেয়ের জন্যই দরদ উঠলে পড়ছে? ব্যাপারটা ঠিক হজম হলো না। এদিক সেদিক তাকালেন রেহানা বেগম, চাপা গলায় বললেন। তুমি তো সেই কবর থেকে ওকে তুলে চিন্তা চালিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছ। মেয়েটাকে একটু আস্তে মেরো, অনেক আদরে বড় করেছি তো, কলিজা পোড়ায়। আমি মারব না ওকে, তবে সুযোগ পেলে একবার আলিঙ্গন করে নিয়েন। কথাগুলো বলেই অনিলার দিকে তাকায় উদ্যান। তুমি কি আমাদের সাথে যাবে নাকি থাকবে ওর সাথে? আমি থাকছি ফুলের সাথে। অনিলার কথায় উদ্যান সোজা হাঁটা ধরল। যাওয়ার পথে লুইসকে বলল। ওদের দিকে নজর রাখিস, দুটোই ছড়ানোময়, চোখে ধুলো দিয়ে পালিয়ে যেন না যায়। যদি তেমন কিছু হয়, ওদের খুঁজে পেতে যতক্ষণ লাগবে ততক্ষণ পানিশমেন্ট চলবে। সো বি অ্যালার্ট। নিশ্চিন্তায় ঠাকুর মাস্টার, আমি ওনাদের পেছনে ছায়ার মতো লেগে থাকবো। লুইসের কথায় শান্ত চোখে তাকায় উদ্যান।
ভয়ে ভয়ে ঢোক গেলে লুইস, সে কি ভুল কিছু বলে ফেলেছে? এদিকে ঘুমন্ত আবেশে শিওরে বসে আছে ফুল। পুরো রুম জুড়ে শুধু দেয়াল ঘড়ির একঘেয়ে শব্দ। আবেশে জাগ্রত হওয়ার অপেক্ষা করে লাভ নেই। বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে ফুল। নিস্তব্ধতা অসহনীয় পর্যায়ে চলে গেলে উঠে দাঁড়ায়। ফিরে আসতে গিয়ে থেমে যায় ফুল। আবেশের মাথার কাছে দাঁড়িয়ে ক্ষীণ গলায় বলে, জানোয়ারটাকে ক্ষমা করে দিও আবেশ ভাই। তার হয়ে ক্ষমা চাইতে আসার জন্য আমাকেও ক্ষমা করে দিও। নিজের কণ্ঠ যেন নিজেই শুনতে পেল না ফুল। ভাবতেও পারছে না শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই সে এখানে এসেছে। নিজের দুহাত সামনে বাড়িয়ে ফুল কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, আমি তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছি আবেশ ভাই। নিজের উপর করা নির্যাতন অবিচারের জন্য নয়, তোমার গায়ে হাত তোলার জন্য। কিন্তু আমি পারিনি, আমি তাকে শাস্তি দিতে পারিনি। অতগুলো আঘাত করার পরেও দানবটা নিরুত্তর ছিল। তার সেই নিস্তব্ধতা উল্টো শাস্তির স্বরূপ আমার দিকে ধেয়ে এসেছে। সে এতটা বিষাক্ত কেন আবেশ ভাই? আর সেই বিষ পানেই বা এতটা মরিয়া কেন আমি? মানুষের তো নেশাদ্রব্যে আসক্তি জন্মায়, আমার কি তবে বিষ পানে আসক্তি জন্মেছে? নিজেকে কি আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারবো না? ফুল থামলো। কান্নারা দলা পাকিয়ে কণ্ঠ রোধ করে ফেলেছে। কতটা অসহায় আর দুর্বল দেখাচ্ছে ওকে। আবেশ যদি দেখতো তবে কি চুপচাপ শুয়ে থাকতে পারতো না। ভারাক্রান্ত হৃদয়ের ভারে নুয়ে পড়েছে ফুল। আমি এই হাতে তাকে রক্তাক্ত করেছি। যদিও তোমায় যে কয়টা আঘাত করেছে সে কয়টা আঘাত আমি করতে পারিনি তাকে। দানবটা পাথরের তৈরি, তাকে যে আঘাত করতে যাবে সেই উল্টো ক্ষত বিক্ষত হবে, যেমনটা আমি হয়েছি। তুমি তাকে অভিশাপ দিও না আবেশ ভাই, বদদোয়া করো না। ফুল ভাবতেও পারছে না সে নিজের মুখে কথাগুলো বলেছে। এই মুহূর্তে যেন তার অবাধ্য মন মস্তিষ্ক সমেত সব রকমের অনুভূতি নিয়ন্ত্রণ করছে। হু হু করে কেঁদে ওঠে ফুল। আমার অনুভূতি সম্পর্কে জানলে তুমি আমায় ঘৃণা করবে আবেশ ভাই, যেমনটা আমি নিজেকে করি। খুব শীঘ্রই আমি তোমার গল্পের সবচেয়ে খারাপ চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছি। এইরূপ অবাধ্য হৃদয় নিয়ে আমি আমি নিজের অনুভূতির বিপক্ষে লড়াই করতে পারবো না বেশিক্ষণ। আমার মস্তিষ্ক চেয়েছিল ভালো থাকতে, সুখে থাকতে, যে আমায় ভালোবাসে তার হতে। কিন্তু আমার হৃদয় অদ্ভুতভাবে আমার মস্তিষ্ককেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। যেই পাথরকে ক্ষত বিক্ষত করতে চেয়েছিল সেই পাথরেই মাথা ঠুকে মরে যেতে চাইছে। আমার মৃত্যু অবধারিত, সবচেয়ে করুণ মৃত্যুটা বোধহয় আমার হৃদয়ের হবে। যে মুহূর্তে আমি মরার জন্য প্রস্তুত হয়ে যাব সেই মুহূর্তে আবারও আসবো তোমার কাছে বিদায় নিতে। আজ তবে আসি। হাতের উল্টো পিঠে চোখ মুছছে উঠে দাঁড়ায় ফুল। আর একবারও পিছু না ফিরে কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে তখনও দাঁড়িয়েছিলেন রেহানা বেগম, মাহবুবা সুলতানা ও মেহেক করিডোরের চেয়ারে বসে আছে। অনিলাও দূরত্ব বজায় রেখে সেখানেই বসে আছে। ফুল বাইরে এসেই আনমনে উদ্যানের খোঁজে আশেপাশে তাকায়। মাকে দেখেও যেন দেখছে না সে, হয়তো ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। অনিলা ম্যাম, মাস্টার কোথায়? ফুলের কাঠখোট্টা কণ্ঠ শুনে বসা থেকে উঠে এগিয়ে আসে অনিলা। সে নিজের কাছে গেছে। কি কাজ? ফুলের বাচ্চা সুলভ প্রশ্নে অমলিন হাসে অনিলা। তা তো জানি না। কখন আসবে? হয়তো মাকে এড়িয়ে যেতেই এত এত প্রশ্ন করছে ফুল। সে আসবে না এখানে। তোমার কাজ শেষ হয়ে গেলে স্টেজে গিয়ে যেতে পারো। আমরা কিভাবে যাব একা একা? একা কোথায়? ওদিকে তাকিয়ে দেখো, গার্ডস রেখে গেছে। বুক ভরে শ্বাস টেনে হাঁটা ধরল ফুল, কিন্তু রেহানা বেগম ফুলের গতিরোধ করে ফেললেন। ওরায় ফুল, মায়ের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো কঠিন হৃদয়ের ছিলি না তুই। তবে কি উদ্যান তোকে মেরে ফেলেছে? ফুলের শরীর কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, যার মৃত্যুতে কাদার মতো কেউ নেই তার মৃত্যুতে কার কি যায় আসে? কে বলেছে কাদার মতো কেউ নেই? আমার চোখের জল কি তবে অশ্রু নয়, নাকি সেই অশ্রু জল মূল্যহীন? আমার কথা বাদে দিলাম, আবির তো আছে কাদার জন্য, অন্তত ওর জন্য নিজেকে বাঁচিয়ে রাখা যায় না? প্রথমত, আপনার চোখে পানি আসার কারণ আমার শূন্যতা নয়। দ্বিতীয়ত, খুনির মুখে বেঁচে থাকার আহ্বান শোভা পায় না, অদ্ভুত শোনায়। দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। আর পরিশেষে আবেশ ভাই আছে বলেই হয়তো বেঁচে আছি এখনো।
যেদিন সেও আমার জন্য কান্না বন্ধ করে দেবে, মৃত্যুটা হয়তো সেই দিনই গিলে ফেলবে আমায়। আর চিন্তা করবেন না, সেটা খুব শীঘ্রই হবে। আমি নিজেই আবেশ ভাইয়ের কান্না বন্ধ করে দেব। শুধু নিজেকে একটু প্রস্তুত করে নিই।